দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রী, শপথ পড়ালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই বিরোধী দলীয় নেতা, সফর চূড়ান্ত হয়নি রয়টার্সকে প্রেস সচিব। মজুত না থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে, থেমে থেমে কাটেনি সংকট। আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে নিয়ে যাচ্ছি পুরো খবরে। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ এবং সরকার ও বিরোধী দলের নেতারা নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এ নিয়ে দেখুন হাসান মাহমুদের রিপোর্ট। বঙ্গভবনের আভিজাত্যের উজ্জ্বল আলোয় পরিপাটি দরবার হল, সান্ধ্যবাতির ঝলমলে পরিবেশ আর পুরো বঙ্গভবন তার নতুন মহামান্যকে বরণে প্রস্তুত। অতঃপর দৃপ্ত পায়ে হেঁটে মঞ্চে এলেন মহামান্য। তখন তুমুল করতালি ছাপিয়ে যায় পুরো দরবার হল। দর্শক সারিতে উপস্থিত প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সেনাপ্রধান, সাবেক উপদেষ্টা, রাষ্ট্রদূত সহ রাষ্ট্রের গণ্যমান্য ব্যক্তিবর্গরা দাঁড়িয়ে সম্মান জানান নতুন রাষ্ট্রপতিকে। শুরু হয় জাতীয় সঙ্গীত। পরে ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথে সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন নতুন রাষ্ট্রপতি। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। পরে শপথের মূল নথিতে স্বাক্ষর করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন রাষ্ট্রপতিকে ফুলেল শুভেচ্ছা জানান বিদায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। স্বাগত জানান আসনে। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতির মাঠ থেকে এক পরিচ্ছন্ন রাজনীতিবিদের রাষ্ট্রপতি হওয়াকে স্বাগত জানায় সরকার ও বিরোধী দল। সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে তিনি কাজ করবেন, সেই অঙ্গীকার ইতিমধ্যেই তিনি করেছেন এবং একটা যে তার যে স্বপ্নের কথা সেটাও তিনি বলছেন, দেশকে সমৃদ্ধিশালী করা এবং দেশের উন্নতি প্রগতির দিকে নিয়ে যাওয়ার কথাও তিনি বলেছেন। আমাদের অনেক সমস্যা আছে, আমরা সঙ্গত কারণে এই দেশটাকে যেহেতু সবাই মিলে ভালোবাসি, গড়তে হবে সবাই মিলেই। বিরোধী দল হিসাবে আমরা বলে আসছি আগাগোড়া যে আমরা অতীতের বিরোধী দলের যে কালচার তৈরি হয়েছিল ওই কোনো কালচার আমরা ফলো করব না। এর মধ্য দিয়ে রাষ্ট্রের 23তম অভিভাবকের শুরু হয়েছে নয়া পথ চলা। উত্তাল রাজপথ, মিছিল, স্লোগান, মামলা হামলা, জেল, জুলুম, রাজনীতির এই বর্ণাঢ্য এক পথ পরিক্রমা পেরিয়ে মানুষের ভালোবাসা পৌর ভবন থেকে বঙ্গভবনে অধিষ্ঠিত করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। 24 জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে নানা চ্যালেঞ্জ রয়েছে তার সামনে। এইসব চ্যালেঞ্জ নিয়েই ভবিষ্যৎ সময়গুলোকে অতিক্রম করবেন এই মহামান্য, পূর্বের মতোই এমন প্রত্যাশা সবার। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, বঙ্গভবন, ঢাকা। বাম রাজনীতি থেকে ঠাকুরগাঁওয়ের স্থানীয় রাজনীতি হয়ে প্রায় 4 দশকের পথ চলায় রাষ্ট্রের শীর্ষ পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পৌরসভা চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী, মন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং পরে মহাসচিব এক এক করে পেরিয়েছেন রাজনীতির গুরুত্বপূর্ণ সব ধাপ। পৌরভবন থেকে বঙ্গভবনের এই যাত্রাপথের গল্প তুলে ধরছেন খান আলামিন। ছাত্র রাজনীতি দিয়ে শুরু, এরপর বিসিএস ক্যাডার হিসেবে ঢাকা কলেজে শিক্ষকতা, কিন্তু শেষ পর্যন্ত রাজনীতিকে বেছে নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 1948 সালের 26 জানুয়ারি ঠাকুরগাঁয়ে জন্ম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়াশোনা, ছাত্র জীবনে যুক্ত হন রাজনীতিতে। ৬৯-এর গণ অভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতৃত্বেও ছিলেন তিনি। শিক্ষকতা শেষে ১৯৮৬ সালে সক্রিয় রাজনীতিতে আসেন। এর ২ বছর পর নির্দলীয় প্রার্থী হিসেবে নির্বাচিত হন ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান। সেখান থেকে শুরু হয় স্থানীয় নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতির পথে যাত্রা। ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ। এরশাদ বিরোধী আন্দোলনের উত্তাল সময়ে বিএনপিতে যোগ দেন মির্জা ফখরুল। ১৯৯২ সালে দায়িত্ব পান ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতির। ধীরে ধীরে উঠে আসেন দলের কেন্দ্রীয় নেতৃত্বে। সিনিয়র যুগ্ম মহাসচিব থেকে ২০১১ সালে হন ভারপ্রাপ্ত মহাসচিব। ৫ বছর পর ২০১৬ সালে বিএনপি মহাসচিব হিসেবে পূর্ণ দায়িত্ব পান তিনি। এর আগেই জাতীয় রাজনীতিতে তার বড় সাফল্য আসে ২০০১ সালের নির্বাচনে। ঠাকুরগাঁও ১ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন সংসদ সদস্য। দায়িত্ব পান কৃষি প্রতিমন্ত্রী। পরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নেন মির্জা ফখরুল। জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন 255 ভোট, 255। এবার তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় অধ্যায়। একটি পৌরসভার নেতৃত্ব থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনৈতিক অভিযাত্রা যেন বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের প্রতিচ্ছবি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। সন্ধ্যায় পাকিস্তানের প্রেসিডেন্টের শুভেচ্ছা বার্তার কথা জানান ঢাকায় পাকিস্তানি হাইকমিশন। সংবাদ বিজ্ঞপ্তিতে আসিফ আলী জারদারি আস্থা প্রকাশ করেন যে রাষ্ট্রপতি মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে। দুদেশের ইতিবাচক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। অন্যদিকে এক শুভেচ্ছা বার্তায় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক অনন্য। অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতির সুস্বাস্থ্য কামনা করেন তিনি। সরকার গঠনের ৬ মাসের মাথায় মন্ত্রিসভায় রদবদল এনেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে ৪ জন মন্ত্রী ও ২ জন প্রতিমন্ত্রীর শপথ নিয়েছেন। বঙ্গভবনে আয়োজিত শপথ অনুষ্ঠানে নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পড়ানো হয়। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ বাক্য পাঠ করান। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা বলেন, শপথ মেনেই দেশের জন্য কাজ করবেন। দেখুন ইফতেখার রেজার রিপোর্ট। চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েই নতুন মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের মন্ত্রী পদের কর্তব্য। নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া ৪ জনের মধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের সংসদ সদস্য আব্দুল মঈন খান দায়িত্ব পাচ্ছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ও ভোলা ১ আসনের সংসদ সদস্য আন্দালিব রহমান পার্থ পাচ্ছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। বান্দরবনের সংসদ সদস্য সাচিংপ্রু জেরি পাচ্ছেন পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় এবং জামালপুর ১ আসনের সংসদ সদস্য এম রশিদুজ্জামান মিল্লাত পাচ্ছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব। আমরা যে কাজগুলো করব দেশের জন্য, সেই কাজগুলো মূল্যায়ন হবে এবং সেই কাজ যাতে সঠিকভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি, এই দেশের কল্যাণে যাতে আমরা নিজেদের নিয়োজিত করতে পারি, এই জন্য তিনি প্রয়োজনীয় যে সিদ্ধান্ত সেগুলো নেবেন। আমি তো প্রতিমন্ত্রী ছিলাম, এখন মন্ত্রী করেছেন, তিনি যে দায়িত্ব অর্পণ করবেন এবং যেভাবে আমি শপথ বাক্য পাঠ করলাম সেই অনুপাতে আমি কাজ করব এবং এটাতে আমি বিশ্বাস করি যে আমাদের দেশের এবং জনগণের লাভ হবে। আমার বিবেচনার জন্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন ২ জন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা হুমায়ুন কবির এবং ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে গাইবান্ধা ৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। দেশের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন প্রতিমন্ত্রীরা। আমি আপনাদেরকে এতটুকুই বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী যে নির্বাচনের প্রাককালে বলেছিলেন, ভোট দিলে ধানের শীষে দেশ গড়ব মিলেমিশে। তো
তো সেটাকে মাথায় রেখে আমরা কাজ করবো ইনশাআল্লাহ। দিস ইজ আ গ্রেট অপরচুনিটি, অ্যানাদার অপরচুনিটি টু ওয়ার্ক ফর দি কান্ট্রি উইথ প্রাইড, এবং ইনশাআল্লাহ আমি এই দায়িত্ব উইথ প্রাইড, উইথ কমিটমেন্ট এবং স্টেডফাস্ট, একদম মানে আপনার ইন এ পজিটিভ অ্যাসার্টিভ ওয়ে আমি এই দায়িত্ব পালন করব। মন্ত্রিসভার রদবদল চলমান প্রক্রিয়ায়, এমন মন্তব্য রাজনীতি সংশ্লিষ্টদের। এটা আরও ভবিষ্যতে আবার ইভ্যালুয়েশন হবে, আরও রিসাফল হতে পারে। তো এই কাজগুলো তো চলতেই থাকবে, এটা একটা গণতান্ত্রিক সরকারের নিয়মে এটা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। বিরোধী দলীয় নেতা এবং জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রী সারা বিশ্ব সফর করতে পারেন, ভারত সফরেও আপত্তি নেই, তবে সেই সফর হতে হবে সমতার, সমমর্যাদার, বন্ধুত্বের। তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কারো আধিপত্যবাদ মেনে নেবে না। দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামায়াত ইসলামের রোকন সম্মেলনে এসব কথা বলেন তিনি। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান চাইলেই দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি, ঘুষ বাণিজ্যের টুটি চেপে ধরতে পারেন। তিনি চাচ্ছেন কিনা এটাই বড় বিষয়। আগামী স্থানীয় সরকার নির্বাচনে নেতাকর্মীদের জনমানুষের পাশে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়ে জামায়াত আমির বলেন, কেউ যেন ভোট ছিনিয়ে নিতে না পারে, সে ব্যাপারে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ভারতে সফর করতে অসুবিধা নেই, সেই সফরটা যদি হয় সমানে সমান এবং সম্মানের সাথে হয়, তা আমার প্রতিবেশী দেশ, সেখানে আমি সফর করবো না কেন? সারা দুনিয়া আমি সফর করতে পারলে ভারতও সফর করবে, কিন্তু সেখানে হতে হবে উইথ মিউচুয়াল রেসপেক্ট অ্যান্ড ইকুইটি। পারস্পরিক শ্রদ্ধা থাকতে হবে আর সমতা থাকতে হবে। এইটার ভিত্তিতে হ্যান্ডেল করতে যদি পারেন 100 বার যাবো, আর মোবারকবাদ জানাবো, অসুবিধা নেই। কিন্তু এটা না পারলে দায় সরকারকে নিতে হবে, এ দায় আমাদের নেই। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এমন তথ্য জানিয়েছেন তারেক রহমানের প্রেস সচিব এএম সালেহ। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের প্রস্তুতি বিষয়ক মহড়ার বিবৃতি প্রকাশ করে 1 ঘন্টার মধ্যে প্রত্যাহার করেছে ভারতের রাষ্ট্রপতি দফতর। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে কয়েকদিন ধরেই চলছে নানা আলোচনা গুঞ্জন। একাধিক গণমাধ্যমের খবর, প্রধানমন্ত্রীকে আতিথেয়তা দিতে দিল্লির পক্ষ থেকে চালানো হচ্ছে নানা তৎপরতা। তারেক রহমানকে কিভাবে সর্বোচ্চ অভ্যর্থনা জানানো হবে তা নিয়ে দেশটিতে চলছে ব্যাপক প্রস্তুতি। এরই অংশ হিসেবে শনিবার একটি মহড়ার আয়োজনের কথা জানায় ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার দুপুরে দেওয়া বিবৃতিতে মহড়ার কারণে বাতিল করা হয় নিয়মিত চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান। তবে মাত্র 1 ঘন্টার মধ্যেই প্রত্যাহার করা হয় ওই বিবৃতি। যদিও কী কারণে মহড়া বাতিল করা হয়েছে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। সাধারণত কোনো বিদেশি রাষ্ট্র কিংবা সরকার প্রধানকে অভ্যর্থনা দেওয়ার আগের দিন পূর্ণাঙ্গ পোশাকে এমন মহড়ার আয়োজন করা হয়। ঢাকার পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে একই ধরনের তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএম সালেহ। তিনি জানান, শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক আসামিদের প্রত্যর্পণের বিষয়ে জবাবের অপেক্ষা করা হচ্ছে। এর আগে ভারতীয় গণমাধ্যম জানায়, তারেক রহমানের সফরের জন্য দিল্লিকে কঠিন শর্ত দিয়েছে ঢাকা। এর মধ্যে হাসিনা সহ পলাতক আসামিদের দ্রুত ফিরিয়ে দেওয়ার বিষয়টি গুরুত্ব দেওয়া হয়েছে। কাজী ইফতেখার শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। মজুত না থাকায় কক্সবাজারের মহেশখালীর এক্সিলারেট টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে থেমে থেমে। তাই সিএনজি পাম্প ও বাসা বাড়ির গ্যাসে সংকট রয়েই গেছে। শুক্রবার ছুটির দিনে অপেক্ষার লাইন কিছুটা কমলেও গ্যাস মিলছে সামান্যই। সাদাত অভ্রের রিপোর্ট। রাজধানীর সিএনজি স্টেশনগুলোতে ছুটির দিনে অপেক্ষার প্রহর কমে 30 মিনিটে চলে এসেছে। তবে কম চাপ থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পেয়ে ভোগান্তিতে পড়েছেন চালকরা। বাড়ছে যাত্রী দুর্ভোগও। এমন থাকলে পরে আমরা আধা ঘন্টার ভিতরে গ্যাস পাবো, আর আগে তো আপনি 2.5 ঘন্টা 3 ঘন্টার ভিতরে গ্যাস পাইনি। তেলে চালাই আসলাম, আসিয়া যে জায়গায় 600 উপরে ঢুকার কথা সে জায়গায় 420 টাকা মতো ঢুকছে। চাপ কম থাকায় এক স্টেশন থেকে প্রয়োজন মতো গ্যাস না পেয়ে চালকরা একটু পর যাচ্ছেন আরেক স্টেশনে। ব্যক্তিগত গাড়িতে কিছুটা বেশি পরিমাণে পেলেও সিএনজি চালিত অটোরিকশায় মিলছে সর্বোচ্চ 80 টাকার গ্যাস।
এতে মালিকের জমার টাকাও তোলা দায় হয়ে পড়েছে। এই গ্যাস দিয়ে আমাদের তো সিএনজি চলে না, 2-3টা ভাড়া মারলে আবার মানে গ্যাসের পাম্পে সিরিয়ালের দিনে দাঁড়ানো লাগে। 2-3 ঘন্টা সিরিয়াল দিয়ে গ্যাস নিলে পরে আমাদের সময়ই পাই না। মালিকে তো 1 টাকা জমা কম নেয় না, তাতে জমা টমা দিয়ে আমাদের তো 1 টাকাও থাকে না। চাপ কম থাকার অভিযোগ ফিলিং স্টেশন সংশ্লিষ্টদেরও। জানান এতে তারা ব্যবসায়িক ক্ষতির মুখে পড়েছেন। স্বাভাবিক আমাদের প্রেশার না থাকে, এই যে এখন মনে করেন 100 আছে, এই 100 প্রেশারে আপনার গ্যাস ঢোকে সর্বোচ্চ 200-220 60 সিলিন্ডারে। আর যখন 220 বা 230 থাকে তখন গ্যাস ঢোকে আপনার 700 টাকা। বেশি একটা প্রেশার পাওয়া যাইতেছে না আগের মতো, হয়তো আগের থেকে একটু বেটার, এছাড়া আর কিছুই না। সংকটের কবলে গৃহস্থলীর গ্রাহকরাও। রান্নার সময়গুলোতে গ্যাস না পেয়ে খাবারের রুটিন পাল্টে ফেলতে হচ্ছে নগরবাসীর। মহেশখালীতে এক্সিলারের টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে সময় লাগতে পারে 23 আগস্ট পর্যন্ত। আপাতত সামিটের এলএনজি দিয়েই চলছে চাহিদার যোগান। শাহতাদ অভ্র, এনটিভি নিউজ, ঢাকা। ছুটির দিনে রাজধানীর জুলাই জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসে এদিন জাদুঘরের নানা নিদর্শন দেখার পাশাপাশি গেট দিয়ে প্রবেশের পরপরই রাস্তার এক পাশ জুড়ে রাখা গ্রাফিতি মুগ্ধ করে আগতদের। HM মেহেদি হাসানের রিপোর্ট। মেঘলা আকাশ উপেক্ষা করেও দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি জুলাই স্মৃতি জাদুঘরে। বিকেলে গেট খুলে দিলে টিকিট কেটে নিয়ম মেনে প্রবেশ করেন দর্শনার্থীরা। প্রবেশের পর বাদিকে রাস্তা জুড়ে সাজানো হয়েছে জুলাই আন্দোলনে সারা জাগানো নানা গ্রাফিতি, যেখানে ঠাঁই করে নিয়েছে ছাত্র জনতার প্রতিবাদ প্রতিরোধের গল্প। যখন বেবিদেরকে নিয়ে আমি বাসায় যাচ্ছিলাম, রাস্তাঘাটে অনেক গ্রাফিতি দেখছিলাম। এখন আমার আসলে ওই মেমোরিজগুলোই মনে পড়ছে। গ্রাফিতি যে একটা আন্দোলনের ভাষা এবং হচ্ছে গিয়ে প্রতিবাদের ভাষা, সেটা তো অন্য কোনো আন্দোলনে এত প্রকটভাবে দেখা যায়নি। শৈল্পিক প্রতিবাদের এমন চিত্ররূপ মুগ্ধ করে আগতদের। মুঠোফোনে কেউ বা সেই স্মৃতিবন্দিতে ব্যস্ত। গ্রাফিটিগুলোতে তো প্রত্যেকটা খুবই নিখুঁতভাবে করছে, খুবই সুন্দর। আমরা করছি একসময়, সেই সময় মানুষকে বোঝানোর জন্য। আবার হঠাৎ করে এই ছবিগুলো দেখে সেই আগের স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। পরের জেনারেশনরা এইসব দেখে আরো মানে ইন্সপায়ার্ড হবে। জাদুঘরে রক্ষিত স্মৃতিস্মারক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য পর্যাপ্ত জনবল রাখার দাবি দর্শনার্থীদের। HM মেহেদি হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান দিন দিন কেন পেছাচ্ছে উপাচার্যদের কাছে জানতে চেয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পাশাপাশি ক্যাম্পাসগুলোতে শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার কারণও জানতে চান তিনি। উত্তরে পর্যাপ্ত বাজেট ও গবেষণা সুযোগের অভাব, মানসম্মত শিক্ষক ও আধুনিক ল্যাবরেটরি এবং গ্রন্থাগার ঘাটতি সহ নানা সংকটের কথা তুলে ধরেন উপাচার্যরা। সাভারে উপাচার্যদের সাথে জাতীয় পর্যায়ের 2 দিনব্যাপী নীতি নির্ধারণী সংলাপ অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মামুন আহমেদের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ডক্টর মাহদি আমিন। আমরা ওখানে যেতে পারি না কেন, একটা প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে কি, ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটির যে ইন্টারাকশনটা, এই জিনিসটা আমরা কেন বাংলাদেশে ডেভেলপ করতে পারি নাই। বুড়িগঙ্গা নদীকে দখলমুক্ত ও দূষণমুক্ত করে হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন সড়ক ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম বলেন, নৌকাবাইজের মতো খেলাধুলার আয়োজন করে ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরতে হবে। বুড়িগঙ্গার তীরে ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব মন্তব্য করেন। এছাড়াও পুরান ঢাকার ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানান মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। আবহমান বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে বুড়িগঙ্গা নদীতে আয়োজন করা হয় নৌকাবাইজ। বিভিন্ন রঙের পোশাক আর পতাকায় সেজে অংশ নেয় মোট 6টি নৌকা। পরে প্রতিযোগিতা শেষে পুরস্কার তুলে দেওয়া হয় বিজয়ীদের মাঝে। আমি বলবো যে আজকে আপনারা অনেক কষ্ট করে অনেক দিন যাবৎ প্রস্তুতি নিয়ে এই অনুষ্ঠানটি করেছেন। এটা একটা শুরু হোক, এটা একটা লার্নিং হোক। এর পরবর্তীতে আমি অনুরোধ জানাবো, বিগত দিনে আমরা শুনেছি যে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় দিবসে এই ধরনের কম্পিটিশন আয়োজন করা হতো। আমি অনুরোধ জানাবো যে আপনারা এই উদ্যোগটি অব্যাহত রাখবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠান আরও ভালো ভালো আমরা করতে পারি। আপনাদের সবার
অংশগ্রহণের মধ্য দিয়েই ঢাকা আবার পুনর্জীবিত হবে। দীর্ঘদিন ঢাকা একটা নির্জীব অবস্থায় পড়েছিল। ঢাকাকে আবার পুনর্জীবিত, পুনর্জাগরণ আমরা করতে চাই এবং সেখানে আপনাদের সবার সহযোগিতা চাই। স্বাধীনতার ৫৫ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে তারা কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে জনপ্রত্যাশা পূরণে শরিয়া ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে আয়োজিত নগর সম্মেলনে তিনি এই কথা বলেন। চরমোনাই পীর বলেন, স্বাধীনতার পর সাম্য ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা থাকলেও বিগত কোনো সরকারই তা বাস্তবায়ন করতে পারেনি। এ সময় দুর্নীতি ও চাঁদাবাজিদের ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত নেতাকর্মীদের রাজপথে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। সম্মেলনে অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন ইসলামী মূল্যবোধ বিরোধী কোনো তৎপরতা করলে তা প্রতিরোধে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানান। রাষ্ট্রের কোনো মৌলিক সংস্কার করছে কিনা সরকার, এমন অভিযোগ করে বক্তারা জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান। দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী মহল, এদেরকে ক্ষমতার মসনদ থেকে সরানো না যাবে ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। নিম্ন ও মধ্যবিত্তের অস্বস্তির আরেক নাম এখন নিত্যপণ্যের বাজার। এক লাফে 15 টাকা বেড়ে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 120 টাকায়। ডজনে আবারও 5 টাকা বেড়েছে লাল ও সাদা ডিমের দাম। তবে চাল, পেঁয়াজের আগের দামেই পাওয়া যাচ্ছে। আরও কিছুটা কমেছে মাছের দাম। এ নিয়ে দেখুন সেলিম মালিকের রিপোর্ট। চলমান গ্যাস সংকটকে কারণ দেখিয়ে চলতি সপ্তাহেও ঊর্ধ্বমুখী আটা ও ময়দার দাম। সবচেয়ে বেশি বেড়েছে খোলা চিনিতে। যে চিনি ছিল 105 টাকা এক সপ্তাহ আগে, খোলা চিনিটা এখন 120 টাকা। প্যাকেট চিনি সরবরাহ নাই। প্যাকেট ময়দা ছিল গেছে সপ্তাহে 150 টাকা প্যাকেট, এখন 160 টাকা। 2 কেজির প্যাকেট কেজিতে 5 টাকা বাড়ছে। আটা ছিল 2 কেজির প্যাকেট 120, এখন 130 টাকা কেজিতে 5 টাকা বাড়ছে। ওভারঅল জিনিসপত্র আসলে হাতের নাগালের বাইরে। যারা লোয়ার ক্লাস, যারা বিশেষ করে যারা রিক্সা চালায়, অটো চালায়, তাদের জন্য আসলে ব্যাপারগুলো যে কিরকম দাঁড়াইছে এটা আল্লাহ জানে। চলতি সপ্তাহে সাদা ও লাল ডিমে আরও বেড়েছে ডজনে 5 টাকা করে। লাল ডিমের ডজন ছিল 140 টাকা, আর এই সপ্তাহে চলতে আসে 145 টাকা। সাদা মুরগি ডিম ছিল গত সপ্তাহে 130 টাকা ডজন, এই সপ্তাহে 135 টাকা ডজন। তবে কিছুটা কমতির দিকে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা পর্যন্ত। ব্রয়লার বেচছি 190 টাকা, আজকে বেচতেছি 180 টাকা। আর গত সপ্তাহে সোনালী বেচছি 320 টাকা, 30 টাকা। এই সপ্তাহে বিক্রি হইতেছে 300 টাকা। নদীতে বেশি ধরা পড়ায় দাম বেশ খানিকটা কমেছে ইলিশ সহ অন্যান্য দেশি মাছের। ইলিশ মাছ 1 কেজিটা ছিল গত সপ্তাহে 2500-2600 টাকা কেজি, আর এই সপ্তাহে বিক্রি করতেছি 2200-2300 টাকা কেজি। মেনি মাছ, দেশি মেনি, এটা বেচতেছি 800, এটা ছিল 850-900। তারপরে আপনার এই যে বাইলা মাছ, এই যে বড় সাইজেরগুলো, এগুলো 1400 টাকা কেজি, মিডিয়ামটা হলো আপনার 1200। গত সপ্তাহে 1500-1600 ছিল। গেল সপ্তাহের দামে বিক্রি হচ্ছে বাজারের বেশিরভাগ সবজি। বেগুন ছিল 80-70-80 টাকা, এই সপ্তাহে 100 টাকা, 110 টাকা। তারপরে টমেটো 100 থেকে 120 টাকা চলতেছে। ভেন্ডি, পটল এগুলো 50-60 টাকার ভিতরে আছে। বাজারে কেজি প্রতি গরুর মাংস বিক্রি হচ্ছে 750 থেকে 780 টাকায়, আর খাসির মাংস 1200। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ফিফা এশিয়ান কাপে অংশ নেওয়া নির্ধারিত সময়ের মধ্যে লিগ শুরু সহ নানা কারণে আলোচনায় এবারের বাফুফের কার্যনির্বাহী সভা। আগামীকাল বিকেল 3টায় রাজধানীর একটি হোটেলে বসতে চলেছে বাফুফের 7ম সভা। কার্যনির্বাহী কমিটির 7ম নিয়মিত এই সভায় আন্তর্জাতিক ও ঘরোয়া ফুটবলের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফিফা থেকে আসিয়ান কাপে খেলার গ্রিন সিগন্যাল পাওয়ার অপেক্ষায় রয়েছে বাফুফে। আগামী 25 আগস্ট পেশাদার লিগের টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরুর কথা, যদিও এখনো পর্যন্ত কয়টি দল এবারের মৌসুমে অংশ নিচ্ছে তা এখনো চূড়ান্ত নয়। শেষ পর্যন্ত কবে শুরু হবে টুর্নামেন্ট সেটির সিদ্ধান্ত আসবে এই সভায়। এছাড়া বাফুফে কংগ্রেস 2025-এর তারিখ ও ভেন্যু নির্ধারণের বিষয়গুলোও থাকবে। যেহেতু আপনি বুঝতে হবে যে আসিয়ানে আমরা অন্তর্ভুক্ত কোনো কান্ট্রি না, আমরা ইনভাইটেড কান্ট্রি। যেহেতু ইন্ডিয়া খেলে না বিধেই তো আমরা ইনভাইট পাইলাম, সব পাঠিয়ে দিছে ফিফাতে। অলরেডি আমরা ওকে, এভরিথিং ওকে, আমাদের কোচ ওকে, আমাদের ম্যানেজমেন্ট ওকে, বাফুফ ওকে। আশা করি 2-1 দিনের ভিতরে আমরা রেজাল্ট পেয়ে যাবে বা আগামী উইকে। আমাদের তো সময় আছে, যেহেতু খেলাটার পর আছে, বা মেন্টালি আমরা প্রিপেয়ার্ড, অল আর প্রিপেয়ার্ড ফর আসিয়ান লিগ।
বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় আর্জেন্টাইন তারকা লিয়ান্দ্রো পারেদেসকে 10 ম্যাচ, নাহুয়েল মোলিনাকে 7 ম্যাচ নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অন্যদিকে স্পেনের এক খেলোয়াড়কে শাস্তির আওতায় আনা হয়। ফাইনালের ঘটনাগুলোর তদন্তের পর পারেদেস ও মোলিনাকে নিষেধাজ্ঞা দেওয়ার পাশাপাশি $90,000 করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা ও স্পেনের গাভিকে 1 ম্যাচ নিষিদ্ধ ও $30,000 করে জরিমানা করা হয়েছে। অন্যদিকে আর্জেন্টিনার সহকারী কোচ রোবার্তো আয়ালা নিষিদ্ধ হয়েছেন 3 ম্যাচের জন্য, তাকেও $30,000 জরিমানা গুনতে হবে। এদিকে সমর্থকদের বৈষম্যমূলক স্লোগানের দায়ে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে $3,21,000 জরিমানা করা হয়েছে। পরবর্তী 2 হোম ম্যাচে 50% দর্শক প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানার অর্থের মধ্যে $1,00,000 বৈষম্য বিরোধী পরিকল্পনায় বিনিয়োগ করা হবে। এর সাথে শেষ করছি রাতের খবর। তবে যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো জানাবো আরো একবার। দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রিসভায় যুক্ত হলেন নতুন 4 মন্ত্রী, 2 প্রতিমন্ত্রীর শপথ পড়ালেন রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর ভারত সফরে আপত্তি নেই বিরোধী দলীয় নেতা, সফর চূড়ান্ত হয়নি রয়টার্সকে প্রেস সচিব। মজুত না থাকায় জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ হচ্ছে থেমে থেমে, কাটেনি সংকট। এই ছিল রাতের খবরে। এই খবরে ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। শুভরাত্রি।